আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 13 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এই ভাইয়া ওঠো, শুনতে পাচ্ছ? অনেক সকাল হয়ে গেছে, ওঠো। কারো ডাক কানে প্রবেশ করতে ধীরে ধীরে চোখ খুলল পিয়াস। সামনে তাকাতেই দেখলো অর্থী প্রশ্নোত্তক নয়নে তাকিয়ে আছে তার পানে। আশেপাশে দেখার পর বুঝতে পারলো রাতে সে ব্যালকনিতেই ঘুমিয়ে পড়েছিল, আর এখন ধরণীতে ঝলমলে রোদের দেখা মিলেছে। হয়তো বেলা ভালোই হয়েছে। পিয়াস আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। অর্থী পুনরায় বলল, তুমি কি সারা রাত এখানেই ঘুমিয়েছিলে ভাইয়া? বোনের দিকে ফিরে তাকালো পিয়াস। বোনকে দেখতে চিন্তিত লাগছে। মুচকি হেসে জবাব দিল, ওই আর কি, রাতে ঘুমাচ্ছিল না তাই এখানেই ছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। অর্থী বলল, মনে হচ্ছে ভালো ঘুম হয়নি তোমার, চোখে মুখের কি অবস্থা হয়েছে? মনে হচ্ছে রাতভর জেগে জেগে কেঁদেছ। বলে অর্থী একটু হেসে দিল, যেন সে শেষের কথাটা মজার ছলে বলেছে। তবে এবার পিয়াসকে একটু চিন্তিত দেখালো। নিজেকে স্বাভাবিক করে নির্লিপ্ত স্বরে বলল, হয়তো ঘুম হয়নি তাই এমন লাগছে, তুই যা, আমি আসছি। অর্থী বলল, আচ্ছা। অর্থী বেরিয়ে গেল। পিয়াস রুমে এসে পোশাক নিয়ে আগে ওয়াশরুমে গেল। প্রায় আধ ঘন্টা শেষে গোসল সেরে বের হলো। আয়নায় একবার নিজেকে দেখে নিল। এবার সব ঠিকঠাক লাগছে। সব ঠিক আছে দেখে নিচে নেমে এলো। বড় মামিকে বলে এক কাপ কফি তৈরি করে নিয়ে রায়ানকে খুঁজলো, অথচ নিচে কোথাও দেখতে পেল না। রুমে আছে ভেবে সেদিকে এগিয়ে গেল। তার ভাবনাই ঠিক, রায়ান নিজের রুমে আছে। পিয়াস দরজায় নক করতে রায়ান ভিতর থেকে অনুমতি দিল। ভিতরে প্রবেশ করতে দেখলো রায়ান রেডি হচ্ছে। সে ভাইয়ের পিছে দাঁড়িয়ে কফিতে চুমুক দিতে দিতে বলল, তুই কি এখন মেডিকেলে যাবি? রায়ান বলল, হ্যাঁ। তুই হসপিটালে জয়েন করছিস কবে থেকে? হাতের কাজ অব্যাহত রেখে জবাবের পিঠে প্রশ্নটা করলো রায়ান। পিয়াস কফিতে আর একটা চুমুক দিয়ে ছোট করে বলল, আজ থেকে যাব, অনেকদিন তো ছুটি নিলাম। তারপর আবার সব শান্ত নীরব। পিয়াস দোনামোনা শুরু করলো। মনে একটা প্রশ্ন জমেছে, কিন্তু কিভাবে করবে বুঝতে পারছে না। বিষয়টি নিশাদকে নিয়ে, তাই হয়তো এত অস্বস্তি। পিয়াস জানে তার মামা রায়ানকে বিয়ে করতে জোর করেছিল। পিয়াস ভেবেছিল রায়ান বিয়েটা মেনে নিয়েছে, কিন্তু কাল রাতে সে দেখেছিল নিশাদকে এই রুম থেকে বেরিয়ে অর্থের রুমে যেতে। অনেকক্ষণ পরেও যখন রুম থেকে বের হয়নি নিশাদ, তখন মনে মনে প্রশ্ন জেগেছিল। তপ্ত শ্বাস ফেলে জিজ্ঞেস করেই ফেললো পিয়াস, ভাই তুই আর নিশাদ কি আলাদা রুমে থাকিস? মেনে নিতে পারিসনি এখনো বুঝি? রায়ান পিছু ফিরে তির্যক চোখে তাকালো তার ছোট ভাইয়ের দিকে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, নিশাত নয়, ভাবি ডাক। দেখেছিস যখন, তার মানে আমরা আলাদাই থাকি। সামান্য প্রশ্নে ভাইকে রাগত স্বরে জবাব দিতে দেখে কিছুটা বুঝতে পেরে একপেশে হাসলো পিয়াস। ভাবি শব্দটা শুনতেই বুকের ব্যথাটা যেন তীব্র হলো। তাই রায়ানকে বুঝতে না দিয়ে মজার স্বরেই বলে ফেললো, তোর বউটাকে আমায় দিয়ে দিবি? প্রশ্নটা শ্রবণ হতে রায়ান কঠোর চাহনি দিল ভাইয়ের পানে। পিয়াস কতটা মজার ছলে বললো, হয়তো মনে চেয়েছিল নিশাদকে যেন সত্যিই দিয়ে দেয়। কিন্তু ভাইকে এমন কঠোর চাহনি দিতে দেখে হাসির মাত্রা আরো প্রসারিত করে রায়ানকে আর একটু রাগাতে বলল, ভুল ভাবিস না, তোর বউকে একদিন বা এক রাতের জন্য নয়, সারা জীবনের জন্য দিয়ে দে, কারণ তুই তো বউ মানিস না, এক রুমে থাকিস না, তাই বললাম। ছোট ভাইয়ের থেকে চক্ষু হটিয়ে নিজের অ্যাপ্রন, থেটোস্কোপ আর প্রয়োজনীয় জিনিসগুলো হাতে নিয়ে রুমের দরজার দিকে অগ্রসর হতে হতে গমগমে স্বরে বলে উঠল, মানি বা না মানি বউটা আমার, সো এক রুমে থাকি বা আলাদা, বউ আমার হয়েই থাকবে। আর কোনো বাক্য ব্যয় না করে দ্রুত পদে বেরিয়ে গেল রুম থেকে। রায়ানের যাওয়ার পানে তাকিয়ে শেষ চুমুক দিল কফিতে পিয়াস। চোখের চাহনি নিটল, বুকের ভেতরটা দগ্ধ হচ্ছে, অথচ তা অভিব্যক্তিতে প্রকাশ করছে না। যেন নীরবে একা একাই সব সয়ে যাওয়ার পরিকল্পনা করতে ব্যস্ত সে। আর এদিকে আয়নার সম্মুখে দাঁড়িয়ে হিজাব বাঁধতে ব্যস্ত নিশাত। হাতের কাজ দ্রুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মেয়েটা, নয়তো দেখা যাবে আজও না খেয়ে লোকটার পিছে পিছে দৌড়াতে হবে। হঠাৎ আয়নার ভিতরে এক অন্যরকম দৃশ্য দেখতে পেয়ে হাত থেমে গেল নিশাতের। তার থেকে সামান্য পিছনে দাঁড়ানো রায়ান। নয়ন দুটো আয়নার ভেতরে তার পানেই নিবিষ্ট। কি আছে ওই নয়ন দুখানায়? মুগ্ধতা, মোহ নাকি প্রেম, কোনটা? নয়নে নয়ন মিলিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছু মুহূর্ত ব্যয়িত হওয়ার পরও নিশাত বুঝতে ব্যর্থ। নয়ন মুছে পিছনে ফিরে রায়ানের মুখপানে তাকালো। লোকটা এখনো তেমন করেই তাকিয়ে আছে। নিশাত আঁকি দুটো এপাশ ওপাশ ঘুরিয়ে অস্বস্তি নিয়ে প্রশ্ন করলো, কিছু বলবেন? রায়ান সেভাবে নিশাতের পানে তাকিয়ে জবাব দিল, আমাদের যেতে হবে। নিশাত কথার মানে ঠিকই বুঝলো, রেডি হয়েছে লোকটার সাথে যাওয়ার জন্য, অথচ রাতের কথা স্মরণ করে অন্যদিকে ঘুরে হিজাব বাঁধা শেষ করে মুখ লটকে বলে উঠলো, কোথায় যাব? রায়ান বলল, মেডিকেল ছাড়া বুঝি অন্য কোথাও যাওয়ার কথা ছিল আমাদের? লোকটা জবাবের তেরা বাক্য শুনে মুখ বিকৃত করে নিল নিশাত। পুনরায় ভাব দেখিয়ে নির্লিপ্ত স্বরে বলল, আমি আপনার সাথে কোথাও যাব না। জবাবে বিপরীত পাশ থেকে গুরু গম্ভীর স্বর ভেসে এলো, কেন? নিশাত নিজের স্বরটাকে একটু গম্ভীর করার চেষ্টা করে জবাব দিল, কারণ আমি আপনার চাকরি করব না। জবাব পেয়ে রায়ান এক ভ্রু উঁচিয়ে কিছু ভাবলো, পরবর্তীতে ভাবলেশীন ভাবে বলে উঠল, ওকে, করতে না চাইলে সমস্যা নেই, শুধু এই কথাটা নিজ মুখে আপন শ্বশুর মশাইকে গিয়ে বলে দিও। কথা শেষ হতেই অপেক্ষা না করে অর্থের রুম থেকে বেরিয়ে পড়লো। নিশাত রাগে গজগজ করে উঠল, ফাজিল লোকটা নিজে ভুল করেছে, অথচ একবার তাকে মানানোর চেষ্টা করলো না, আবার তাকে ফাঁসিয়ে দিয়ে নির্লিপ্ত ভাবে চলে যাচ্ছে। শ্বশুর মশাইকে কিভাবে বলবে যে সেই চাকরি করতে চায় না? সে তো শুধু মজা করে বলেছিল। আর এই লোক। নিশাত কলেজ ব্যাগটা হাতে নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে রায়ানের পিছু ছুটলো। পিছন থেকে চিল্লিয়ে উঠলো, আরে দাঁড়ান, আমাকে সাথে নিয়ে যান। রায়ান দাঁড়ালো না। জবাব পেয়ে ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসির ঝলক দেখা দিল।
যা নিশাত পিছনে থাকায় ব্যর্থ হলো দেখতে। নিশাত দৌড়ে রায়ানের পাশাপাশি দাঁড়িয়ে হাঁটা ধরতে রায়ান সম্মুখে নজর রেখে নিশাতকে ধমকে উঠলো, এত দৌড়াদৌড়ি করো কেন স্টুপিড? স্বাভাবিকভাবে হাঁটতে জানো না? আরেকবার দৌড়াতে দেখলে খবর আছে তোমার, ননসেন্স কোথাকার। ধমক খেয়ে মুখ গুমরা করে নিল নিশাত, নাক মুখ কুচকে প্রত্যুত্তরে বলল, যত পারেন ধমকে দিন, 1 মাস শেষ হলে আমি আর আপনার চাকরি করছি না, তখন আর আপনার ধমকও আমি মানবো না। রায়ানের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। দুজন একসাথে এসে বসলো টেবিলে। পিয়াসও সেখানে উপস্থিত। রায়ান আর নিশাতকে একসাথে দেখে চোখ নামিয়ে নিল পিয়াস, নিশ্চুপ হয়ে খেতে থাকলো। রায়ানের সম্পূর্ণ খাওয়াতে মনে হলো চোখ দুটো নিবিষ্ট রয়েছে তার পাশে আর বিপরীত বসা মানুষ দুটোর উপর। নিজের খাওয়া দ্রুত শেষ করে উঠে চলে এলো বাইরে। পিছু পিছু তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও এলো। দুজনে গাড়ি চড়ে বসতেই গাড়ি স্টার্ট দিল রায়ান। রায়ান ড্রাইভিং সিটে মনোযোগ দিয়ে নিশাতের উদ্দেশ্যে জানতে চাইলো, আমার সারাদিনের শিডিউল বলো। শব্দগুলো শ্রবণ হতে নিশাত রায়ানের পানে ফিরে তাকালো। মনে মনে একটু ভীত হলো, কারণ তার তো কিছুই জানা নেই। আমতা আমতা করে বলল, আমি তো জানি না। রায়ান চোখ কটমট করে নিশাতের দিকে একবার তাকিয়ে পুনরায় সামনে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, তোমাকে বলেছি না কাজে ফাঁকি দেওয়া আমার পছন্দ নয়। দোষারোপ করতে দেখে ভয় ভুলে তেজি স্বরে জবাব দিল, আমি কই ফাঁকি দিলাম? সব দোষ আপনার। কাল তো আমরা হাসপাতালেই যাইনি, তাহলে শিডিউল আমি জানবো কিভাবে? মহিরুল চাচার নাম্বারও তো নেই আমার কাছে। নিশাতের জবাব পেয়ে ডান হাত স্টিয়ারিং এ ধরে বাঁ হাতের সাহায্যে নিজের ফোন বের করে মহিরুল চাচা নামে সেভ করা নাম্বারটা বের করলো। ফোনের ডিসপ্লে নিশাতের সামনে ধরে নিষ্পাপ স্বরে বলল, এই নাও নাম্বার, আর জলদি জেনে আমার শিডিউল জানাও। নিশাত নাম্বারটি তুলতেই তৎক্ষণাৎ নিজের ফোনটা সামনে থেকে সরিয়ে নিল। নিশাত কথা মতো কাজে লেগে পড়লো, আর রায়ান ফোনটা রেখে দিয়ে পুনরায় ড্রাইভিং এ মনোনিবেশ ঘটালো। আর এদিকে ক্যান্টিনের ভেতর বসে আছে দুদিন আগে পরিচিত হওয়া 3 বন্ধু। সায়ন্ত আর নিধি মুখ গুমরা করে বসে আছে, 3 জনের চুপচাপ। নিশাত একটা গরম কফি নিয়ে তাদের চুমুক দিচ্ছে আর বাকি দুজনের অভিব্যক্তি বোঝার চেষ্টা চালাচ্ছে। নিশাত কলেজে আসার পর থেকে শুরু করেছিল রায়ানকে নিয়ে। নিশাত ওদের সাথে না পেরে কিছু মুহূর্ত আগেই বলে দিয়েছে রায়ান তার বিয়ে করার স্বামী। তারপর থেকে নিধি শান্ত, তার মুখ গুমরা করে থাকার একটাই কারণ, আর তা হলো নিশাত প্রথম দিনই কেন এই কথা তাকে বলেনি। এর মানে নিশাত তাদের বন্ধুই ভাবে না। নিশাত বুঝিয়েছে এটা ওটা বলে, অথচ নিধি কথা মানতে নারাজ। সায়ন্ত আবার নিধির উপর রাগ দেখিয়ে বলে উঠলো, এই ঢঙ্গি আর কতক্ষণ এভাবে থাকবে? ক্লাসেও তো যেতে হবে নাকি? ঢঙ্গি বলাতে রেগে গেল নিধি। সায়ন্তের দিকে কটমটিয়ে তাকিয়ে বলে উঠলো, তুই চুপ থাক, আমাকে ছেড়ে তুই ওটাকে সাপোর্ট করছিস, আবার আমাকে ঢঙ্গি বলছিস? মনে রাখবি আমি তোর থেকে বড়, তাই সম্মান দিয়ে কথা বলবি। সায়ন্ত মুখ বাঁকিয়ে বলল, ওই একদিনের বড়কে আমি মানি না, আর ঢঙ্গিকে ঢঙ্গি বলবো না তো কি বলবো? নিধি বলল, আমি ঢঙ্গি হলে তুই একটা গিরগিটি। সায়ন্ত বলল, তুই একটা নাগিন। নিধি বলল, আর তুই নাগদের রাজা। এক কথায় দু কথায় ঝগড়া শুরু করে দিল। ওদের ঝগড়া দেখে নিশাত হেসে ফেললো। নিশাত কফি শেষ করে উঠে দাঁড়ালো। ক্যান্টিন থেকে বেরোনোর সময় দুটোর উদ্দেশ্যে বলল, আমি গেলাম ক্লাস করতে, তোদের ঝগড়া শেষ হলে আসিস। নিশাতের কথা শুনে দুটোই ঝগড়া থামিয়ে নিশাতের পিছু ছুটলো। নিশাতের দুই পাশে দুজন হেঁটে যাচ্ছে। নিধি অভিমান নিয়ে বলে উঠলো, তুই আমাকে একবার সরিয়ে বললি না ইয়ার? তুই আমাকে সত্যি নিজের বান্ধবী ভাবিস না তাই না? নিশাত স্থির দাঁড়িয়ে পড়ে নিজের কানের নিচে দুহাত দিয়ে কান ধরার ভান করে বলে উঠলো, আচ্ছা সরি, আর কিছু লুকাবো না তোর থেকে, কিন্তু তুই যে শান্তের থেকে একদিনের বড় তা তো বলিসনি আমাকে। তার বেলায় নিশাতকে সরি বলতে দেখে নিধি খুশি হয়ে নিশাতের একটা হাত আঁকড়ে ধরে ক্লাসের দিকে হাঁটা দিল। খুশি মনে বলতে শুরু করলো, আরে এখনই বলছি শুন, মায়েদের প্রেগনেন্সির কথা তো জানি না, কিন্তু আমাদের জন্ম হয়েছিল একই হাসপাতালে, একদিন আগে আর পরে। তুই জানিস আমাদের দুজনের পরিবারে ঢাকাতে থাকে, আর সব থেকে বড় কথা আমাদের বাসাও পাশাপাশি। ও জন্ম থেকে আমার পিছু নিয়েছে আর ছাড়েনি। পিছে এমন ভাবে লেগে আছে যাতে মনে হয় আমার পিছে একটা লেজ আছে, আর তার সাথেও এমন ভাবে আটকা পড়েছে যে ছুটার কোনো রাস্তাই পাচ্ছে না। বলেই খিলখিল করে হেসে উঠলো। নিশাতও হাসলো। নিধির বর্ণনা শুনে সায়ন্ত একটু লজ্জা পেয়ে মুচকে হাসলো। নিশাত হাসতে হাসতে মজার ছলে বলে উঠলো, তাহলে দুজন বিয়ে করে নিস, আজীবন ছেলেটা তোর পিছন পিছন ঘুরে বেড়াবে। কথাটা শ্রবণ হতেই দুজনের মুখ বিকৃত করে উঠলো। নিধি আগে নাক মুখ কুচকে বলে উঠলো, ছি, ওর মতো হাদারামকে কে বিয়ে করবে শুনি? আমি তো তোর বরের থেকেও হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করব। কথাটা নিশাতের উদ্দেশ্যে বলে লাজুক হাসলো নিধি। নিধিকে এমন করে হাসতে দেখে সায়ন্ত বমি করার ভান করে বলে উঠলো, ওয়াক্থু, তোর মতো ঢঙ্গিকে কে বিয়ে করবে? হ্যাঁ, তুই একমাত্র মেয়ে হলেও তো তোকে আমি বিয়ে করব না। বিয়ে করা তো দূরে, স্বপ্নেও ভাববো না সব। নিধি বলল, সেম টু ইউ। কথার পিঠে কথা বলতে বলতে আবারও ঝগড়ার পর্যায়ে নিয়ে গেল ব্যাপারটা দুজনে। নিশাত এদের কান্দ দেখে হাসতে হাসতে উষ্টা খাওয়ার মতো অবস্থা। এদের 3 জনকে এখন যে কেউ দেখলে বলবে এরা 3 দিনের নয়, বরং অনির্দিষ্ট সময় ধরে পরিচিত। আর এদিকে বাড়ির বাগানের সেই ছাউনি ঘেরা টেবিলের উপর উদাস মনে বসে আছে অর্থি। নিজের মন ভালো না থাকায় বিকেলের দিকটাই উদাসীন মনে হচ্ছে অর্থির কাছে। নরম মৃদু হাওয়া শরীরকে ছুঁয়ে গেলেও তার জন্য অর্থের মনকে ছুঁতে ব্যর্থ। মন তো পড়ে আছে সেই নির্ভারের কাছে। রোজ ভার্সিটিতে গিয়ে মানুষটাকে খুঁজে, অথচ তার দেখা নেই। আগে তো প্রায় যেত, তাহলে কদিন আসছে না কেন? ভাবির কাছেও পুনরায় নাম্বারের কথা বলতে পারছে না, যদি কিছু মনে করে এই ভয়ে। আগে অন্তত দেখতে পেত, কিন্তু এখন তাও পারছে না। এই কারণে অর্থের মনকে বিষণ্ণতায় ঘিরে আছে। ছেলেটা কি তার উপর রাগ করে ভার্সিটি আসে না, নাকি শরীর খারাপ হয়েছে? কিন্তু আগেও রাগ করার মতো কিছু হয়নি, আগেও তো কত কিছু লেগেছিল ছেলেটার। তাহলে ভাবনার মাঝে চোখ পড়লো গেটের দিকে। বসার স্থান থেকে মেন গেটটা ভালোই দেখা যায়। একটা ছেলে রিক্সা থেকে নেমে দাঁড়িয়েছে। অর্থীদের বাড়ির মেন
মেন রোডের সাথে মেশানো নয়, বরং মেন রোড থেকে ভেতরের দিকে, মেন রাস্তা থেকে তাদের বাড়ি অব্দি একটা রাস্তা আছে, তা তাদের নিজেদের তৈরি। আর আত্মীয় স্বজন যারা সবারই প্রায় বাড়ি আছে, বাড়ির সামনে রিক্সা দেখা খুবই কমই মিলেছে। তাই তো অর্থে একটু অবাক হলো বটে। সেদিকে তাকিয়ে ছেলেটাকে চেনার চেষ্টা করলো। ছেলেটা ভাড়া মিটিয়ে গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই অর্থির চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। যার জন্য দেবদাস এসে যে মন খারাপ করে বসে আছে, সেই ছেলে তাদের বাড়িতে কি করছে? অবাকের তাড়নায় ভুলতেই বসেছিল ছেলেটার একমাত্র বোন এ বাড়িতে বউ হয়ে এসেছে। তাই ছেলেটার এখানে আসা অবাক করার মতো কিছু নেই। নিজের ভাবনা বাদ দিয়ে ব্যস্ত পায়ে হেঁটে এসে দাঁড়ালো নির্ভারের সামনে। হঠাৎ সামনে কারো উপস্থিতি পেয়ে একটু চমকালো নির্ভার। সামনে অর্থিকে দেখতে পেয়ে হাঁপ ছাড়লো। নির্ভার কিছু বলার আগে অর্থি সসব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, আপনি এতদিন ভার্সিটিতে আসেননি কেন? নির্ভার ভ্রুকুচকে জবাব দিল, ভার্সিটিতে আসার কিছু নেই, তাছাড়া আজই মাত্র গ্রাম থেকে ফিরলাম, মায়ের শরীর ঠিক ছিল না তাই বাড়িতেই ছিলাম। জবাব পেয়ে অর্থের মনটা একটু শান্ত হলো। এতক্ষণে পূর্ণ দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। ব্লু রঙা একটা জিন্স সাথে একটা চেক ফুল হাতা শার্ট, যার হাতা কোনোই অব্দি গুটানো, হাতে কিছু ব্যাগ ধরা, হয়তো কিছু সাথে করে এনেছে। অনেকক্ষণ বাসে জার্নি করে আসায় জামাটা জায়গায় জায়গায় কুঁচকে আছে, চোখে মুখে ক্লান্তির আভাস, চুলগুলো উস্কো খুস্কো, কপাল জুড়ে লেপ্টে আছে, গরমে নাকের ডগায় হালকা ঘামের আস্তরণ জমেছে। অর্থে এসবের মাঝেও যেন একটা নতুনত্ব খুঁজে পেল। নিজের ভাইদের সর্বদা দেখেছে পরিপাটি হয়ে ঘুরতে, দামি দামি পোশাক পরতে, দামি গাড়িতে চড়তে, অথচ সে একটা সাধারণ ছেলে এই সাধারণ বেশ দেখে যেন নতুন করে প্রেমে পড়েছে। সে নিষ্পলক চোখে তাকিয়ে রইল। অর্থিকে এমন করে তাকাতে দেখে নির্ভর গলা খাকারি দিয়ে রুক্ষ স্বরে বলল, এই মেয়ে নজর ঠিক করো, বাড়িতে ভাই ব্রাদার নেই? অর্থি চোখ সরালো না, বরং মুচকে এসে জবাব দিল, না, বাড়িতে ভাইয়েরা কেউ নেই, আর আপনাকেও ভাইয়ের নজরে দেখছি না। এই মেয়ের সাথে কথা বাড়াতে চাইলো না নির্ভার, তাই তো কথা ঘুরিয়ে হাতের জিনিসগুলো দেখিয়ে বলল, এগুলো মা পাঠিয়েছে, নিশাত মানে তোমাদের সবার জন্য, তাই অনেক খুঁজে তোমাদের বাড়িতে এলাম। নিশাত বাড়িতে আছে? থাকলে একটু দেখে দাও প্লিজ। অর্থি ফট করে বলে দিল, কিন্তু ভাবি তো বাড়িতে নেই, সেই সন্ধ্যার পর ফিরবে। এত কষ্ট করে এসে নিজের বোনকে দেখতে পাবে না বিধায় একটু খারাপই লাগলো নির্ভারের। পুনরায় বলে উঠলো, আচ্ছা তাইলে তুমি জিনিসগুলো নিয়ে যাও, আর নিশাত ফিরলে বলো আমি বাড়িতে এসেছিলাম। অর্থে কি এতই বোকা নাকি? সে মুচকে এসে ব্যাগ না নিয়ে বাড়ির ভেতর দিকে যেতে যেতে উচ্চস্বরে বলল, আপনি এনেছেন আপনিই রেখে যান, আমি পারবো না। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই।